ব্যবস্থা ভদ্রমহিলাই করলেন। দুজন সিপাই ওকে ধরে নিয়ে এলো বাইরে। সেখানে একটা গাড়ি অপেক্ষা করছিল, খুব পুরোনো আমলের বৃদ্ধ গাড়ি। তার ড্রাইভারও গাড়ির চেহারার সঙ্গে বেশ মিলে যায়। অনিমেষের সঙ্গে সঙ্গে দীপক হেঁটে এলো। ভদ্রমহিলা এক হাতে অনিমেষকে, অন্য হাতে দীপককে ধরে রেখেছেন। গাড়িতে ওরা ওকে তুলে দিয়ে আবার ফিরে গেল। ভদ্রমহিলা দীপককে উঠতে বললে সে চুপ করে দাঁড়িয়ে থাকলো। ভদ্রমহিলা আবার বললেন, খোকা ওঠ, গাড়িটা চিনতে পারছিস না? দীপক কথাগুলো শুনল বলেই মনে হলো না। 3-4 বার ডেকে ব্যর্থ হয়ে ভদ্রমহিলা বললেন, কি করি বলো তো বাবা? সিটের ওপর হেলান দিয়ে বসতে পেরেছিল অনিমেষ। এবার ঝুঁকে হাত বাড়িয়ে সে দীপককে ধরল। এই, গাড়িতে উঠে এসো। দুবার ডাকতেই দীপকের দৃষ্টি এদিকে ফিরল। অনিমেষ এক হাতে ওকে টানতেই ছেলেটি গাড়ির ভেতরে ঝুঁকে পড়ল। তারপর কোনো রকম দ্বিরুক্তি না করে উঠে বসল। খুব খুশি হলেন ভদ্রমহিলা। দেখো তো তোমার কথা কেমন শোনে ও। ছেলেটি সোজা হয়ে সিটে বসেছিল। তার এক পাশে অনিমেষ, অন্যদিকে ভদ্রমহিলা। অনিমেষের সঙ্গে জিনিসপত্র বলতে কিছুই ছিল না। জেল থেকে বের হবার সময় সেই ভদ্রমহিলার আনুকূল্যে একটু ভদ্রস্থ হয়ে বেরোতে পেরেছে এই যা। কিন্তু গাড়ির সিটে উঠে বসে ওর নিজেকে খুব কুঁজো মনে হচ্ছিল। সেই তুলনায় দীপক অনেক খারাপ। জেলের সীমানা ছাড়িয়ে গাড়িটা বড় রাস্তায় পড়লে অনিমেষ অনেক পাখির ডাক শুনতে পেল। বেশ নির্জন রাস্তা, কলকাতা বলেই মনে হলো না। একেই কি কপাল বলে? অনিমেষ নিজের কথা ভাবছিল। এতদিন পর জেল থেকে বেরিয়ে যাদের সঙ্গে সে যাচ্ছে তাদের কাছে যাওয়ার কোনো কথাই ছিল না। তবু যেতে হচ্ছে। যাচ্ছে কিছুটা পালিয়ে, যাতে অন্য সবাই রক্ষা পায়। বিবেক বা চক্ষু লজ্জার সুযোগ নিতে সে কিছুতেই চায় না। তার চেয়ে পথের আলাপ পথেই রেখে যাওয়ার মতন এই ভদ্রমহিলার বাড়িতে কটা দিন চোখ বুজে কাটিয়ে দেওয়া ঢের ভালো। রেস কোর্সের পাশ দিয়ে গাড়ি সোজা এগিয়ে এলো রবীন্দ্র সদনের সামনে। দূর থেকে রঙিন বাড়িটার দিকে তাকিয়ে অনিমেষ দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কলকাতা একই রকম রয়ে গেছে। কোনো বড় শিল্পীর অনুষ্ঠান হবে নিশ্চয়ই, না হলে এই সকালবেলায় এত বড় লাইন পড়ে। ল্যান্সডাউন রোডে যে বাড়িটায় ওরা ঢুকলো সেটাই যে দীপকদের বাড়ি তা না দেখলে বিশ্বাস করা যায় না। গেট পেরিয়ে বিরাট লন, বাগান, তার পাশে ধবধবে সাদা একটা দোতলা বাড়ি। নুড়ি পাথরের রাস্তা ঘুরে গাড়িটা এসে দাঁড়াতেই 2-3 জন ঝি চাকর ছুটে এলো। দীপকের মা নামলেন গাড়ি থেকে। অনিমেষ লক্ষ্য করল এর মধ্যেই ওর ভাবভঙ্গিতে একটা দৃঢ় মর্যাদাবোধ যোগ হয়েছে। গম্ভীর গলায় বললেন, একটা ইজি চেয়ার নিয়ে আয় আগে। চাকর মুখের দিকে হা করে দাঁড়িয়েছিল কথাটা শুনে। উনি এবার ধমক দিলেন। ইজি চেয়ার আসতেই গলা নরম করে উনি বললেন, অনিমেষ তুমি আগে নামো, ওরা তোমাকে ধরুক। কর্মচারীরা এতক্ষণে বুঝে নিয়েছে ব্যাপারটা। খুব সন্তর্পণে ওরা অনিমেষকে নামিয়ে ইজি চেয়ারে শোয়ালো। কিন্তু মুশকিল হলো দীপককে নিয়ে। সে তেমনই খাড়া হয়ে বসে আছে। শত ডাকেও তার সাড়া পাওয়া যাচ্ছে না। অনিমেষ 3-4 বার ডাকলেও সে তাকালো না। এবার ভদ্রমহিলা ঝুঁকে পড়ে ওর হাত ধরলেন। নেমে আয় খোকা, নিজের বাড়িতে এসেছিস তুই, আয় বাবা। দীপকের কোনো প্রতিক্রিয়া হলো না কথাগুলোই। ভদ্রমহিলা একটু ভেবে নিয়ে চাকরদের বললেন, ওকে জোর করে গাড়ি থেকে নামা। এবার একটা কাঠের পুতুলের মতো দীপক ওদের হাত ধরে নেমে এলো। নেমে এসে যেন কিছুটা সহজ হলো, কারণ অনিমেষের ইজি চেয়ারের পাশ ঘেঁষে সে দাঁড়ালো।
ইজি চেয়ার নিয়ে চাকররা চলতে আরম্ভ করলে সেও সঙ্গ ধরল। দীপকের মা বললেন, দেখলে অনিমেষ, ও তোমার কেমন বশ মেনেছে। অনিমেষ বুকে ভার বোধ করল। ভদ্র মহিলা প্রতি মুহূর্তে তাকে জড়াবার চেষ্টা করছেন। এটা সে চায় না, কিন্তু এখন সে কথা বলার সময় নয়। সুন্দর সাজানো গোছানো বাড়ি। দোতলায় উঠে যে ঘরটায় ইজি চেয়ার নামালো, সেখানে দুটো সুন্দর খাট, চেয়ার এবং ঘরের দেওয়ালে কালী ঘাটের পটের দুটো ছবি টাঙানো। ঝি চাকরদের কাজ করতে যেতে বলে দীপককে ওর মা প্রায় জোর করেই একটা চেয়ারে বসিয়ে দিয়ে বললেন, অনিমেষ, তুমি একটু জিরিয়ে নাও, তারপর হাত মুখ ধুয়ে নেবে। অনিমেষ বলল, আপনি ব্যস্ত হচ্ছেন কেন? বা, ব্যস্ত হব না? একদিন পরে ছেলে এলো, আমি ব্যস্ত হব না? কথা শেষ করতেই ডুকরে উঠলেন ভদ্রমহিলা, এবং শেষ পর্যন্ত কান্নাটা আর চেপে রাখতে পারলেন না তিনি। অনিমেষের কিছুই করার নেই, সে দীপকের দিকে তাকালো। মায়ের কান্না দীপকের চোখে কোনো ছোঁয়া ফেলছে না, স্থির চোখে সে সামনে তাকিয়ে আছে। এই সময় দরজায় থপ থপ শব্দ হলো। অনিমেষ ঘাড় ঘুরিয়ে দেখল অত্যন্ত বৃদ্ধ এক মহিলা ধীরে ধীরে ঘরে ঢুকলেন। তারপরে এগিয়ে এসে দীপকের মায়ের গায়ে হাত রেখে বললেন, কাঁদছো কেন বৌমা? ছেলে ফিরে এসেছে, এখন কি কাঁদতে আছে? আহা, খোকা আমার কি রোগা হয়ে গেছে গো। দীপকের মা অনেক কষ্টে নিজেকে সামলাতে পারলেন। না মা, কাঁদছি না। কাঁদবো কেন? আমার এক ছেলে গেল, দুই ছেলে ফিরল। একে দেখুন, এর নাম অনিমেষ, খোকাকে যে দেখাশুনো করত। বৃদ্ধা ভদ্র মহিলা এবার স্লথ পায়ে অনিমেষের কাছে এলেন। তোমার কথা অনেক শুনেছি বাবা, ঈশ্বর তোমার মঙ্গল করুন। অনিমেষ হেসে ফেলল। মঙ্গল যা করবার তিনি করেছেন। সঙ্গে সঙ্গে বৃদ্ধ ভদ্রমহিলা মাথা নাড়লেন। ও কথা বলো না বাবা, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। আমাকে দেখো না, স্বামীকে হারালাম তো ছেলেকে জড়িয়ে ধরলাম, ছেলেকে হারালাম তো নাতিকে জড়িয়ে ধরলাম, এবার নাতিকে। কথা শেষ না করে বললেন, আমি কিন্তু এখনো আশা ছাড়িনি বাবা। বৌমা বলতো খোকা নাকি আর কখনো স্বাভাবিক হবে না। আবার কালকে এসে বলল ও নাকি একমাত্র তোমার ডাকেই সাড়া দেয়। তবে এবার দীপকের মা এগিয়ে এলেন। অনিমেষ, উনি তোমার ঠাকুমা। অনিমেষ ঘাড় নাড়ল। আমি বুঝতে পেরেছি, আপনাকে প্রণাম করব সে ক্ষমতা আমার নেই। আমি আজকাল কোমর বাঁকাতে পারি না। থাক বাবা, যথেষ্ট হয়েছে। বৌমা, এদের খাবার ব্যবস্থা করো। অনিমেষ লক্ষ্য করল দীপকের মায়ের ব্যক্তিত্ব এই বৃদ্ধার কাছে কেমন নরম হয়ে যাচ্ছে। তিনি মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে গেলে বৃদ্ধা আর একটা চেয়ার টেনে নিয়ে ওদের সামনে বসলেন। খোকা কি সত্যি তোমার ডাকে সাড়া দেয়? ঠিক সাড়া নয়, মাঝে মাঝে তাকায়। খুব ব্রাইট ছেলে ছিল ও, দেখো কি হলো, প্রেসিডেন্সিতে পড়তো, হায়ার সেকেন্ডারিতে স্ট্যান্ড করেছিল। ওর বাবাও খুব ভালো ছেলে ছিল, কিন্তু কখন যে কি হয়ে গেল। বাড়ি ফিরতে অনিয়ম করত। ওর মা মাঝে মাঝে বকাঝকা করলেও আমি বাধা দিতাম, বলতাম খোকা কোনো অন্যায় করতে পারে না। তারপর একদিন ও আর বাড়িতে ফিরল না। কি দুশ্চিন্তা আমাদের। হাসপাতালে খবর নেই, আত্মীয়দের বাড়িতে খবর নেই। ঘর পোড়া গরু আমি, কিছুতেই মন মানে না। কিছুই বুঝলাম না। দেশ তো স্বাধীন, তাকে আবার স্বাধীন কি করবে? সেই সময় পুলিশ এলো বাড়িতে, সব তল্লাশি করে কাগজপত্র পেল। যাওয়ার সময় বলে গেল সে নাকি নকশাল হয়েছে। কাগজে তখন এসব খবর ছাপা হচ্ছে। বুক আমার হিম হয়ে গেল। নকশাল মানে জানি যারা পুলিশের গলা কাটে, বিদ্যাসাগরের মূর্তি ভাঙে। আমাদের খোকা ওসব করছে। একদিন রাত্রিরে টেলিফোন এলো খোকার। বলল শত্রুরা নাকি ওদের ঘিরে ফেলেছে, পালাবার পথ নেই। তার মাকে বলল বারান্দায় ফুলের টবে নাকি বোমা লুকোনো আছে,
সেগুলো নিয়ে ওর মা যেন ৮ ঘন্টার মধ্যে পৌঁছায়, না হলে ওরা মরে যাবে। আমরা দুজনে মিলে টব ভেঙে দেখলাম, সত্যি সত্যি সুন্দর প্যাক করা কতগুলো বাক্স বের হলো। ওর মা বলল সে যাবে। আমি বললাম না, গেলে আমি যাব, কিন্তু কাউকেই যেতে হলো না। বাড়ি থেকে বের হবার আগে পুলিশ এলো। আমাদের টেলিফোন লাইনে যে আড়ি পাতা ছিল তাকে জানতো, তারা এসে বোমাগুলো নিয়ে গেল। ২-৩ দিন বৌমাকে থানায় যেতে হয়েছিল ওই জন্যে। খোকাকে নাকি পুলিশ সে রাত্রে উদ্ধার করেছে। কিরকম করেছে দেখতেই পাচ্ছ। বৃদ্ধা নিঃশ্বাস ফেললেন জোরে জোরে। তারপর হঠাৎ অনিমেষের হাত ধরে ধরা গলায় জিজ্ঞাসা করলেন, সত্যি বলো তো বাবা, তোমরা কি নিজেদের ক্ষমতা জানতে না? অনিমেষ বৃদ্ধার মুখের দিকে তাকালো। বিবর্ণ মণি দুটো তার দিকে স্থির হয়ে আছে, মুখময় অজস্র ভাঁজ। সময়ের রেখাগুলো এখন স্পষ্ট। সে পরিষ্কার গলায় বলল, আমরা বিশ্বাস করি এভাবে মানুষের বেঁচে থাকা উচিত নয়। রাজা নেই, বিদেশি শাসক নেই, কিন্তু তাদের জায়গা নিয়েছে সামান্য কয়েকজন মানুষ, যাদের ইচ্ছে অনিচ্ছের ওপর ভারতবাসীর দিন কাটছে। আমরা একটা রাস্তা খুঁজতে চেয়েছিলাম যা আমাদের এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে সাহায্য করবে। বৃদ্ধা অসহিষ্ণু গলায় জিজ্ঞাসা করলেন, কিসের জোরে তোমরা এমনভাবে কোনো কিছু চিন্তা না করেই ঝাঁপিয়ে পড়লে? অনিমেষ আবার বলল, বিশ্বাস। কিন্তু এর পরিণতি কি হলো? খোকাকে দেখো, কোনোদিন ওর মুখ ফোটে তো কথা বলতে পারবে কিনা সন্দেহ। তুমি কি কোনোদিন স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবে? তবে কি দামে এই রকম বিশ্বাসের? বৃদ্ধা নাতির হাত ধরলেন। এই প্রশ্নটা জেলে বসে অনিমেষ হাজারবার নিজেকে করেছে। হঠকারিতা থেকে কোনো সুন্দর সৃষ্টি হয় না, কিন্তু আজ এই সময়ের শিকার হওয়া মানুষের প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে সে উত্তর দিতে একটু অস্বস্তি বোধ করল না। বিশ্বাস যদি সত্যি হয় তাহলে অনেক অসাধ্য সাধন করা যায়। আমরা করতে চেয়েছিলাম বলেই ভুলগুলো ধরা পড়েছে। আমাদের আগে কেউ করেনি বলে অন্ধকারে পথ হাঁটাতে হয়েছিল, কিন্তু আমাদের পরে যারা এই বিশ্বাস নিয়ে কাজ শুরু করবে তারা আমাদের ভুলগুলো থেকে অভিজ্ঞতা পাবে, ফলে তারা সফল হবেই। কিন্তু আগুনে হাত দিয়ে তো তোমাদের হাত পুড়ল। ঠিকই, তা থেকে মানুষ শিখল আগুনকে কিভাবে ব্যবহার করতে হয়, এটুকুই লাভ। বৃদ্ধা নড়ে চড়ে বসলেন। আমি এত সব বুঝি না, খোকার না হয় কিছু বোঝার শক্তি নেই, কিন্তু তোমার আফসোস হচ্ছে না? হচ্ছে, ভুলগুলো করলাম বলেই আফসোস হচ্ছে। অনিমেষের কথা শেষ হওয়া মাত্র পায়ের আওয়াজ পাওয়া গেল। একটি মেয়ে হাতে ট্রে নিয়ে ঢুকলো। দীপকের মা পেছনে। টেবিলে ট্রে নামানো হলে অনিমেষ দেখতে পেল একটা বড় কাচের বাটিতে জল আর তার পাশে ছোট তোয়ালে রাখা আছে। দীপকের মা বললেন, তুমি হাত মুখ ধুয়ে নাও অনিমেষ। জেলে বাস করে যে অভ্যেস হয়েছে তার কাছে এই আপ্যায়নকে রাজসিক ব্যাপার বলা যায়। একটু সংকোচের সঙ্গে অনিমেষ হাত মুখ ধুয়ে তোয়ালেতে মুখ মুছলে মেয়েটি সেগুলো ফিরিয়ে নিয়ে গেল। দীপকের মা তখন আরেকটা ভেজা তোয়ালেতে দীপকের মুখ পরম যত্নে মুছিয়ে দিচ্ছেন। দীপক পাথরের মূর্তির মতো সোজা হয়ে বসে আছে, তার চোখ অনিমেষের ওপর। হঠাৎ অনিমেষের মনে একটা নতুন চিন্তা এলো। দীপক অভিনয় করছে না তো? সে সব বুঝে শুনে না বোঝার ভান করছে না তো? কথাটা মাথায় আসতেই শরীর শিরশির করে উঠল তার, এবং কিছু না ভেবেই সে একটু ঝুঁকে দীপককে জিজ্ঞাসা করল, কিছু বলবে? ব্যাপারটা এত আকস্মিক যে দীপকের ঠাকুমা চমকে উঠলেন। দীপকের মায়ের হাত থেমে গেল। সবাই দীপকের মুখের দিকে তাকিয়ে, অথচ সেখানে কোনো প্রতিক্রিয়া ঘটল না। দীপক চোখ সরালো না, দৃষ্টি পাল্টালো না, শুধু ঠোঁট কেঁপে উঠল বলে মনে হলো অনিমেষের। অনিমেষ ধীরে ধীরে ইজি চেয়ারে নিজেকে এলিয়ে দিল।
দীপকের ঠাকুমা জিজ্ঞাসা করলেন, হঠাৎ ওকে জিজ্ঞাসা করলে কেন? আমাদের পারিবারিক ডাক্তার একটু বাদেই আসবেন, ওর সঙ্গে আলোচনা করে চিকিৎসা শুরু করব। তোমার কথা ওকে ফোনে বললাম, তোমাকেও দেখবেন উনি। কি লাভ হবে? এত হতাশ হচ্ছ কেন? বলা যায় না, অপারেশন করে ওরা তোমাকে হয়তো স্বাভাবিক করে দিতে পারে। না, আমি জানি তা কখনো হবে না। কথাটা বলতে বলতে অনিমেষ ডান হাত দিয়ে নিজের পা ঠিক করতে গেল। বেকায়দায় পড়ায় সেখানে ব্যথা লাগছে। তলপেটের নিচে শরীরটা তার ইচ্ছে মতো চলে না। বসবার সময় যদি সেগুলো বেকায়দায় থাকে তখন প্রচণ্ড যন্ত্রণা হয়। ইজি চেয়ারে বসে থাকার দরুন বেশ কষ্ট হলো পা দুটোকে স্বাভাবিক করতে। সে চাইছিল না, দীপকের মা ব্যাপারটা বুঝে তাকে সাহায্য করেন। এই সময় মেয়েটি খাবারের প্লেট নিয়ে ফিরে এলো। টোস্ট, সিদ্ধ ডিম আর দুটো সন্দেশ। অনিমেষের সামনে একটা টিপাই এগিয়ে নিয়ে তাতে প্লেট রেখে মেয়েটি দীপকের খাবার এগিয়ে দিল। তারপর নিচু গলায় দীপকের মাকে কিছু জানালো সে। কথাটা শুনে তিনি চকিতে দীপককে দেখলেন। তারপর মেয়েটিকে বললেন, তুই যা, আমি আসছি। অনিমেষ খাবারগুলোর দিকে তাকালো। অনেক বছর বাদে কেউ তাকে ভদ্রভাবে খাবার খেতে দিল। দীপকের ঠাকুমা তখন টোস্ট নিয়ে দীপকের সামনে ধরছেন। সে মুখ খুলছে না, এক দৃষ্টিতে অনিমেষকে তখন থেকেই দেখে যাচ্ছে। অনেক অনুনয় পিঠে হাত বোলানো ব্যর্থ হলো। সে মুখ খোলার কথা মাথায় যেন আনতে পারছে না। অথচ দীপকের মা আগে জেলে গিয়ে ছেলেকে খাইয়ে দিয়ে আসতেন নিজে হাতে। অনিমেষের মনে হলো ঠাকুরমার বদলে মা খাওয়ালে দীপক সহজেই খেত, কিন্তু কথাটা বলতে গিয়েই সে চুপ হয়ে গেল। বৃদ্ধা এতে যে আঘাত পাবেন তাতে সে নিঃসন্দেহ। দীপকের মা উঠে দাঁড়িয়ে বললেন, তুমি হাত গুটিয়ে আছো কেন? খাও। কথাটা শুনে অনিমেষ প্লেট থেকে একটা টোস্ট তুলে দীপকের চোখের দিকে চোখ রাখল। তারপর সেটা মুখের কাছে ধরে সামান্য হাঁ করতেই দীপকও যেন একই ভঙ্গিতে মুখ খুলল। ওর ঠাকুমা সেই সুযোগে আবার খাবার তার মুখে গুজে দিতেই সে অনিমেষের অনুকরণে চিবোতে লাগলো। দীপকের মা বললেন, তোমার খুব বাধ্য হয়েছে দেখছি খোকা। ঠাকুমা বললেন, হ্যাঁ, কি আশ্চর্য, দেখো এখন কি সুন্দর খাচ্ছে খোকা। দীপকের মা মাথা নেড়ে মেয়েটির সঙ্গে বেরিয়ে গেলেন ঘর থেকে। ঠাকুমা তখন নানান আদুরে সংলাপ করে নাতিকে খাইয়ে চলেছেন। অনিমেষের অস্তিত্ব এই মুহূর্তে আর যেন তার স্মরণে নেই। অনিমেষেরও খিদে পেয়েছিল। প্লেট শেষ করে সে পুরো এক গ্লাস জল খেয়ে নিল। এই সময় দীপকের মা ফিরে এলেন। উনি অনিমেষকে বললেন, তোমার সঙ্গে একজন দেখা করতে এসেছে। আমার সঙ্গে? অনিমেষ অবাক হয়ে তাকালো। মাথা নাড়লেন মহিলা। দীপকের মুখে শেষ হওয়া খাবারটুকু গুজে দিয়ে ঠাকুমা জিজ্ঞাসা করলেন, ও এখানে আছে তা লোকে জানলো কি করে? জেলখানায় গেলেই তো জানা যায়। দীপকের মা বললেন। অনিমেষ সোজা হয়ে বসার চেষ্টা করল। নাম জিজ্ঞাসা করেছিলেন? হ্যাঁ, মাধবীলতা। ঠাকুমা বললেন, মেয়ে ছেলে চেনো তুমি? অনিমেষ তখন স্তব্ধ। মাধবীলতা এসেছে তার কাছে। বুকের মধ্যে একটা রিমঝিমে অনুভূতি শুরু হয়ে গেল তার। চট করে উঠে দাঁড়াতে গিয়ে কোনো রকমে দু হাতে টাল সামলালো সে। আর তখনই অদ্ভুত অবসাদ অনিমেষকে আচ্ছন্ন করল। যে কারণে সে এতগুলো বছর মাধবীলতার সঙ্গে দেখা করেনি, নিজের এই পঙ্গু শরীরটা নিয়ে মাধবীলতার ভার বাড়াতে চায়নি, ঠিক সেই কারণেই সে এখন অস্থির হলো। আজ তার মুক্তির দিন, এ কথা মাধবীলতা জানতে পারল কি করে? অবশ্য তার খেয়াল ছিল না জেলখানায় গেলেই যে কেউ তার বর্তমান ঠিকানা পেয়ে যাবে। ভদ্রমহিলা তো সবাইকে জানিয়েই অনিমেষকে এখানে নিয়ে এসেছেন। মাধবীলতা এখন তার অপেক্ষায় বাইরে অপেক্ষা করছে এবং তাদের মধ্যে জেলখানার গরাদ নেই। তবু অনিমেষের সংকোচ হচ্ছিল।
ঠাকুমা আবার প্রশ্নটা করতেই অনিমেষের চমক ভাঙল। সে ঘাড় নেড়ে হ্যাঁ বলল। দীপকের মা বললেন, আমি কি মেয়েটিকে এখানে আসতে বলবো? অনিমেষ নিচু গলায় বলল, আমার পক্ষে তো। না না, ঠিক আছে, তুমি বসে থাকো, আমি ওকে এখানে আসতে বলছি। তোমার আত্মীয় না বন্ধু? আত্মীয়, অনিমেষ দ্রুত জবাব দিল। ও কি তোমাকে নিয়ে যেতে এসেছে? ঠাকুরমার গলার স্বর এখন অন্যরকম, একটু সতর্ক সন্দেহ সেখানে। আমি জানি না। যে জেল থেকে ছেড়ে দিল অমনি সব এখানে এসে জুটেছে। এতদিন যখন জেলে কষ্ট পাচ্ছিলে তখন এরা দেখতে যেত? ঠাকুমা ফোঁস করে উঠলেন। দীপকের মা বললেন, না, কেউ ওর সঙ্গে দেখা করেনি বলেই তো শুনেছি। হয়তো আজ জেলে গিয়ে খবর পেয়ে এখানে এসেছে। ঠাকুমা দীপককে জড়িয়ে ধরলেন, তারপর বললেন, যেই আসুক বলে দাও ও এখানেই থাকবে। ও কাছে না থাকলে আমাদের খোকা কখনো ভালো হবে না। অনিমেষকে আমরা ছাড়তে পারবো না, বলে দিচ্ছি। দীপকের মা খানিক ইতস্তত করে বেরিয়ে গেলেন ঘর থেকে। অনিমেষ দেখল শুধু দীপক নয়, তার ঠাকুমা এখন তার দিক থেকে চোখ সরাচ্ছেন না। সে আবার ইজি চেয়ারে হেলান দিল। মাধবীলতাকে কি বলবে সে? এই বছরে ওর কোনো খবর সে পায়নি। এখনো কি সেই হোস্টেলে রয়েছে মাধবীলতা? এ কথা নিশ্চিত, মাধবীলতা বাড়িতে ফিরে যায়নি, কিংবা আর কাউকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেনি। এখনো যদি হোস্টেলেই থাকে তাহলে সেখানে অনিমেষের যাওয়ার প্রশ্নই ওঠে না। এক ধরনের গোপন লজ্জা অনিমেষকে আচ্ছন্ন করল। অনেকদিন দেখা হয়নি। মাধবীলতার চেহারা এখন কেমন হয়েছে? সঙ্গে সঙ্গে একটা অপরাধ বোধ তাকে বিদ্ধ করল। একটি মেয়ে সারা জীবন তার জন্য সবকিছু উপেক্ষা করল, অথচ বিনিময়ে নিজের পঙ্গুত্ব ছাড়া সে কিছুই দিতে পারবে না তাকে। অনিমেষ দুহাতে মুখ ঢাকল। পায়ের শব্দ হচ্ছিল। দীপকের মায়ের গলা শোনা গেল, আসুন। অনিমেষ অনেক চেষ্টা করে শক্তি সঞ্চয় করে মুখ তুলল। দরজায় মাধবীলতা দাঁড়িয়ে, তার দিকে দৃষ্টি নিবদ্ধ। নিচের ঠোঁট দিয়ে দাঁত চেপে আছে সে। সমস্ত শরীরে যে এখন তীরে কাঁপুনি এসেছে, অনিমেষের তা চোখ এড়াল না। অনিমেষ অবাক হয়ে মাধবীলতাকে দেখল। এ কাকে দেখছে সে? যেমন করে পাহাড় ভাঙা পাথরের চাই নদীর জলের ঘষা খেয়ে মসৃণ চেহারা নেয়, তেমনি মাধবীলতা এখন দরজায় দাঁড়িয়ে আছে। অল্প বয়সী পেলবতার বদলে একটা রুক্ষ হাওয়া তার সর্বাঙ্গে। এই বছরের সময় যেন অনেকগুলো বয়সের ভার তার শরীরে চাপিয়ে দিয়েছে। চোখের কোলে কালি, হাত ছিন্ন, শরীরে একটা আটপৌড়ে শাড়ি দীনতার চিহ্ন জড়িয়ে আছে। কাঁধে একটা কাপড়ের ব্যাগ ছাড়া আর কিছুই অলংকার মাধবীলতার নেই। এত দূর থেকেও যেন অনিমেষ মাধবীলতার বুকের নিঃশ্বাস অনুভব করল। সে দেখল খুব দ্রুত মাধবীলতা নিজেকে সামলে নিচ্ছে। অনিমেষ প্রাণপণে নিজের চোখ দুটোকে শুকনো রাখার চেষ্টা করছিল। মাধবীলতা ধীরে ধীরে তার পায়ের সামনে এসে দাঁড়ালো। কখন ছাড়ল? সকালে। অনিমেষের নিজের গলা অচেনা মনে হলো। আজকে তো কথা ছিল না, হঠাৎ কি মনে হতে গিয়ে শুনতে পেলাম। হ্যাঁ, হঠাৎই হয়ে গেল। অনিমেষ দেখল মাধবীলতার চোখ তার পায়ের দিকে। সে দৃষ্টি ফেরাতে অন্য প্রসঙ্গে এলো। এরা আমাকে নিয়ে এসেছেন, খুব আদর যত্ন করছেন। ঠাকুমা বললেন, আমার এই নাতিটি অনিমেষের সঙ্গে এক ঘরে ছিল। পুলিশ ওর সব কেড়ে নিয়েছে। কথা বলতে পারে না, কোনো অনুভূতি নেই, শুধু অনিমেষের ওপর একটা টান আছে। মাধবীলতা ঘাড় ঘুরিয়ে দীপককে দেখল। দীপক তখনও অনিমেষের দিকে তাকিয়ে আছে। দীপকের মা বললেন, তুমি দাঁড়িয়ে কেন, বসো। একটু অস্বস্তি নিয়েই মাধবীলতা অনিমেষের পাশের চেয়ারে বসল। অনিমেষ আর চোখে দেখল মাধবীলতা সেই খেটে খাওয়া মেয়েদের মতো, যাদের কাছে সামান্য প্রসাধন বিলাসিতা ছাড়া কিছু নয়। ঠাকুমা বললেন, তুমি ওকে জেলে দেখতে যেতে? মাধবীলতা মাথা নিচু করল।
খবর নিতে যেতাম, দেখা হতো না। কেন? বৌমাকে তো খোকার সঙ্গে দেখা করতে দিত, তোমাকে দিত না কেন? প্রশ্নটা শুনে মাধবীলতা একটু দ্বিধা নিয়েই বলল, হয়তো এক একজনের বেলায় এক এক রকম। অনিমেষ দেখছিল মাধবীলতাকে। ওর কণ্ঠের হাড় বেরিয়ে এসেছে, মুখে খসখসে ভাব। খুব অভিজ্ঞ এবং বয়স্ক দেখাচ্ছে ওকে। এখন পর্যন্ত মাধবীলতা তার শরীর নিয়ে একটাও প্রশ্ন করেনি। মাঝে মাঝেই তাকাচ্ছে পায়ের দিকে, কিন্তু মুখে কিছু বলছে না। এই সময় চা নিয়ে এলো মেয়েটা। দীপকের মা কাপটি মাধবীলতার দিকে এগিয়ে দিতেই সে মাথা নাড়ল। না, আমি খাবো না। কেন? আমি সকালে 1 কাপ চা খাই, বেশি খেলে শরীর খারাপ লাগে। অনিমেষ একটু অবাক হলো। সেই মাধবীলতা এই কথা বলছে? রেস্টুরেন্টে বসে ওরা এক সময় 8 ঘন্টা পর পর চা নিত। এর মধ্যেই কেমন বয়স্ক মানুষের মতো কথা বলছে মাধবীলতা। চা খেতে খেতে দীপকের মা বললেন, কিছু মনে করো না, তুমি বলছি তোমাকে। মাধবীলতা একটু শক্ত হলো, তারপর বলল, বলুন। তুমি কি অনিমেষকে নিয়ে যেতে এসেছো? হ্যাঁ। কিন্তু অনিমেষ প্রতিবন্ধীদের একটা আশ্রমে যেতে চাইছিল। সত্যি বলতে কি, 7 দিন এখানে থাকতে ওকে জোর করে রাজি করিয়েছি। মাধবীলতা দাঁতে ঠোঁট চাপল, কথা বলল না। তোমার কাছে যাওয়ার কথা ও কিন্তু বলেনি। মাধবীলতা স্পষ্ট গলায় বলল, এটা আমাদের ব্যাপার। ও। দীপকের মা একটু অবাক হয়ে গেলেন যেন। আমি অবশ্য তোমাদের সম্পর্কটা কি তা জানি না। মাধবীলতা চকিতে অনিমেষের মুখের দিকে তাকালো, তাকিয়ে হেসে ফেলল। তারপর উজ্জ্বল মুখে দীপকের মাকে বলল, আমি ওকে নিয়ে যেতে এসেছি। দীপকের ঠাকুমা একটু উষ্ণ গলায় বললেন, আমি বাবা মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। ও কাছে থাকলে খোকার উন্নতি হবে। আমরা খোকাকে যেমন চিকিৎসা করব, অনিমেষকেও তেমনি সেবা যত্ন করব। ভদ্রতা না করেই বলছি, ওর থাকাটা আমাদের প্রয়োজনে লাগবে। তুমি ওর কে হও তাই স্পষ্ট করে বলতে পারছো না। তোমার সঙ্গে ওকে যেতে দেব কেন? মাধবীলতা অনিমেষের মুখের দিকে তাকালো, তারপর সহজ গলায় জিজ্ঞাসা করল, তুমি কি আমার সঙ্গে যাবে না? অনিমেষ এ প্রশ্নের কি উত্তর দেবে? এই মেয়েকে সে কখনো সুখের স্বপ্ন দেখাতে পারেনি। জীবনের বাকি দিনগুলোতে আরো দুঃখের বোঝা চাপাতে চায়নি ওর ওপরে। কিন্তু মাধবীলতার মুখের দিকে তাকিয়ে তার সমস্ত প্রতিরোধ ভেঙে চুরমার হয়ে গেল। সে দীপকের মায়ের দিকে তাকিয়ে হাসতে চাইল। আপনি চিন্তা করবেন না, দীপককে ভালো করে চিকিৎসা করালে ও নিশ্চয়ই সেরে যাবে। তুমি তাহলে যেতে চাইছো? হ্যাঁ। দুজন বয়স্কা মহিলার মুখ একসঙ্গে থমথমে হয়ে গেল। এবার অনিমেষ মাধবীলতার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, আমরা কোথায় যাব? আমাদের বাসায়, বেলগাছিয়া। তুমি নিশ্চয়ই জানো আমি হাঁটতে পারি না, জীবনে কখনো হাঁটতেও পারবো না। জানি, জেনে এসেছি। তুমি একা বাসা নিলে কেন? কবে থেকে নিলে? নিতে হলো। মাধবীলতার এরকম কথা বলার ভঙ্গিতে অনিমেষ বুঝল আর প্রশ্ন করা উচিত হবে না। অন্তত দুজন বাইরের মানুষের সামনে মাধবীলতা বিশদ হতে চাইছে না। অনিমেষ দীপকের মাকে বলল, আপনি কিছু মনে করবেন না। না, মনে করব কেন? শুধু জানতে ইচ্ছে করছে তোমাদের সম্পর্কটা কি। অনিমেষ মাধবীলতার দিকে তাকিয়ে হাসল। ভদ্রমহিলা একটু ইতস্তত করে জিজ্ঞাসা করলেন, তোমাদের কি বিয়ে হয়ে গেছে? প্রশ্নটা করতেই আকস্মিক অনিমেষ জবাব দেওয়ার আগেই মাধবীলতা হেসে বলল, হ্যাঁ। ও মা, তাই বুঝি? দীপকের ঠাকুমা যেন চমকে উঠলেন। তুমি তো এত বছর জেলেই ছিলে, বিয়ে করলে কখন? জেলে যাওয়ার আগেই আমাদের বিয়ে হয়েছিল। মাধবীলতা জবাব দিয়ে উঠে দাঁড়ালো। আমি কিছুই বুঝতে পারছি না বৌমা। এরা স্বামী স্ত্রী হয়ে থাকলে অনিমেষ জেল থেকে বেরিয়ে নিজেদের বাড়িতে যাবে না কেন? আশ্রমে কেন যেতে চাইছিল? তুমি কিছু বুঝতে পারছো? দীপকের ঠাকুমা এখনো অসহিষ্ণু।
দীপকের মা হেসে বললেন, মান অভিমানের ব্যাপার, আমাদের বেশি বুঝতে চাওয়া ঠিক নয়। তবে তুমি কিন্তু ওকে ভালো ডাক্তার দেখিও। মাধবীলতা ঘাড় নাড়ল। ওর ভঙ্গি দেখে বোঝা যাচ্ছিল সে এখান থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে তত স্বস্তি পাবে। ঠাকুমা জিজ্ঞাসা করলেন, তোমার বাড়িতে আর কে কে আছেন? কেন, এরকম মানুষের চিকিৎসার খরচ তো কম নয়, তাই বলছি। আমি আমার সাধ্যমতো নিশ্চয়ই চেষ্টা করব। তুমি কি চাকরি করো? হ্যাঁ, আমি স্কুলে পড়াই। আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা ওকে এখানে যত্ন করে এনেছিলেন। এবার আমি ট্যাক্সি ডেকে নিয়ে আসি। মাধবীলতা বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো। সঙ্গে সঙ্গে দীপকের মা বললেন, আরে ট্যাক্সি ডাকতে হবে কেন? আমার গাড়ি পৌঁছে দিয়ে আসবে অনিমেষকে। তুমি বসো, আমি ড্রাইভারকে খবর দিচ্ছি। কি দরকার, এটুকু আমাকে করতে দিন, মাধবীলতা শক্ত গলায় বলল। দীপকের মা ওর মুখের দিকে তাকিয়ে কি দেখলেন তিনিই জানেন। এবার গলা নামিয়ে বললেন, বেশ, গাড়ি করে যদি নিতে না চাও তাহলে আমি ওদের ট্যাক্সি ডেকে দিতে বলছি। এ পাড়ায় চট করে ট্যাক্সি পাওয়া মুশকিল, তাতে নিশ্চয়ই তোমার আপত্তি হবে না? মাধবীলতা ঘাড় নাড়ল। দীপকের মা চলে গেলে সে আবার অনিমেষের সামনে এসে বসল। তোমার সঙ্গে কোনো জিনিসপত্র নেই না? অনিমেষ বলল, আমি তো একদম খালি হাতে জেলে গিয়েছিলাম, বেরোবার সময় ওরা হাত ভরে দেবে কেন? মাধবীলতা বলল, তোমার হোস্টেল থেকে পাওয়া সুটকেস এখনো আমার কাছে, জামাগুলো ছোট হবে কিনা জানি না। একটু বাদেই দীপকের মা এসে জানালেন ট্যাক্সি এসে গেছে। বললেন, তোমাদের ঠিকানাটা রেখে যাও, যদি কখনো দরকার পড়ে। মাধবীলতা একটা কাগজে ঠিকানাটা লিখে রেখে টেবিলের ওপরে রাখল। কাগজ এবং ডট পেন তার ব্যাগেই ছিল। অনিমেষ ঠাকুমার মুখের দিকে তাকালো। তার মুখে অসন্তুষ্টির ছাপ স্পষ্ট। দীপকের মা সঙ্গে করে লোক নিয়ে এসেছিলেন, যারা তাকে গাড়ি থেকে নামিয়ে এখানে এনেছিল। তারা সাবধানে অনিমেষকে ইজি চেয়ার থেকে আর একটা সাধারণ চেয়ারে বসালো। তারপর সেই চেয়ারটি নিয়ে হাঁটা শুরু করতেই অনিমেষ ওদের বলল, একটু দাঁড়াও ভাই, আমাকে একটু দীপকের কাছে নিয়ে চলো। লোকগুলো অনিমেষকে চেয়ার সমেত দীপকের সামনে নিয়ে এলে সে বলল, চললাম ভাই, বলে ডান হাতটা আলতো করে দীপকের কাঁধে রাখল। হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। দীপকের হাত দুটো সচল হয়ে অনিমেষের হাত জড়িয়ে ধরল। তার চোখ বিস্ফারিত, একটা গোঙানি উঠছে মুখ থেকে। অনিমেষের মনে হলো তার হাত ভেঙে যাবে। দীপকের মুঠোয় এত শক্তি কল্পনা করতে পারেনি সে। প্রাণপণে নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করলো অনিমেষ, নিশ্চয়ই পড়ে যেত। সকলে মিলে অনেক চেষ্টার পর দীপকের হাত ছাড়ানো গেল। ওর মা ঠাকুমা তখন ওকে ধরে রেখেছেন। গোঙানিটা এখনো বন্ধ হয়নি। অনিমেষের হাতে তখনও জ্বলুনি হচ্ছিল। সে দীপকের দিকে আর একবার তাকাতেই দেখল বেচারার কষ বেরিয়ে লালা গড়াচ্ছে। বীভৎস দেখাচ্ছে ছেলেটাকে। ঠাকুমা তখন উত্তেজিত গলায় বলছেন, ডাক্তারবাবুকে ডাকো, ওর বোধহয় জ্ঞান ফিরে আসছে। ও বৌমা, যাও যাও। একটু বাদেই ছেলেটা শান্ত হয়ে এলো। দীপকের মা তাকে একটা ডিভানে শুইয়ে দিতেই সে চোখ বন্ধ করল। বোঝা যাচ্ছিল খুব পরিশ্রান্ত হয়ে পড়েছে দীপক। এত বছর এক ঘরে বাস করেও একদিনের জন্য এরকম ব্যবহার করতে দেখেনি ওকে অনিমেষ। সে বিহ্বল হয়ে পড়েছিল। মাধবীলতা পাশ থেকে চাপা গলায় বলল, এবার চলো। লোকগুলো চেয়ার তুলে নিয়ে বাইরে বেরিয়ে এলো। দীপকের মা এবং ঠাকুমা রয়ে গেলেন ঘরে। অনেক কষ্টে অনিমেষকে ওরা ট্যাক্সিতে তুলে দিল। দু হাতে ভর করে অনিমেষ জানালার কাছে জায়গা নিল। মাধবীলতা ট্যাক্সিতে উঠে বসে জিজ্ঞাসা করল, তোমার অসুবিধে হলো না তো? দীপকের ব্যবহারে অনিমেষ তখনও অন্যমনস্ক ছিল। বলল, কেন? মাধবীলতা ব্যাপারটা ভুল বুঝল। তার কপালে ভাঁজ পড়ল। সে একটু অন্যরকম গলায় প্রশ্ন করল, আমি তোমাকে জোর করে নিয়ে যাচ্ছি?
অনিমেষ হেসে ফেলল, তারপর ঘাড় নেড়ে বলল, না। মাধবীলতা ট্যাক্সি ড্রাইভারের দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলল। বেলগাছিয়ায় চলুন। শেষ হলো কালবেলা উপন্যাসের 37তম পর্ব। আজকের গল্প পাঠ কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আশা করছি পরের পর্বটি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। আর হ্যাঁ, যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে টাটা জানিয়ে এই পর্যন্তই শেষ করছি।